এপিসোড ৬ ব্রিটিশ শাসন, ব্যালফোর ঘোষণা এবং আধুনিক ইসরায়েল রাষ্ট্রের জন্ম। ক্রুসেড যুদ্ধের পর জেরুজালেম আবারও দীর্ঘ সময় মুসলিম শাসনের অধীনে স্থিতিশীল ছিল। উসমানীয় সাম্রাজ্যের অধীনে এই শহর শত শত বছর ধরে তুলনামূলক শান্ত পরিবেশে পরিচালিত হয়। মুসলিম, খ্রিস্টান এবং ইহুদি সবাই এই শহরে বসবাস করত। কিন্তু ইতিহাসের বড় পরিবর্তন সাধারণত ধীরে ধীরে আসে, আর ঠিক সেভাবেই ঊনবিংশ ও বিংশ শতাব্দীতে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক চিত্র বদলাতে শুরু করে। ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে ইউরোপে একটি নতুন রাজনৈতিক ধর্মীয় আন্দোলন শুরু হয়, যাকে বলা হয় জায়নিজম। এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল ইহুদিদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা, কারণ ইউরোপে বহু জায়গায় ইহুদিরা বৈষম্য ও নির্যাতনের মুখে পড়ছিল। তারা বিশ্বাস করতে শুরু করে তাদের জন্য ঐতিহাসিক পবিত্র ভূমি ফিলিস্তিনে একটি নিজস্ব রাষ্ট্র প্রয়োজন। এই চিন্তাধারা ধীরে ধীরে আন্তর্জাতিক রাজনীতিতে প্রভাব ফেলতে শুরু করে। একই সময় প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। বিশ্বব্যাপী শক্তির ভারসাম্য পরিবর্তন হতে থাকে। উসমানীয় সাম্রাজ্য, যারা শত শত বছর ধরে মধ্যপ্রাচ্য শাসন করছিল, তারা যুদ্ধের শেষে দুর্বল হয়ে পড়ে। 1917 সালে ব্রিটিশ সাম্রাজ্য ফিলিস্তিন অঞ্চল দখল করে নেয়। এই সময় থেকেই শুরু হয় নতুন এক অধ্যায়, ব্রিটিশ ম্যান্ডেট শাসন। ব্রিটিশরা ফিলিস্তিনকে প্রশাসনিকভাবে নিয়ন্ত্রণ করতে শুরু করে, কিন্তু একই সাথে তারা একটি বড় রাজনৈতিক সিদ্ধান্ত নেয়, যা ইতিহাসে গভীর প্রভাব ফেলে। এই সময় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার জেমস ব্যালফোর একটি ঘোষণা দেন, যা ব্যালফোর ঘোষণা নামে পরিচিত। এই ঘোষণায় বলা হয়, ফিলিস্তিনে ইহুদি জনগণের জন্য একটি জাতীয় আবাসভূমি স্থাপনকে ব্রিটিশ সরকার সমর্থন করে। তবে একই সাথে বলা হয়, বিদ্যমান আরব জনগোষ্ঠীর অধিকার ক্ষুণ্ণ করা যাবে না। এই ঘোষণাই পরবর্তীতে মধ্যপ্রাচ্যের ইতিহাসে সবচেয়ে বিতর্কিত সিদ্ধান্তগুলোর একটি হয়ে দাঁড়ায়। কারণ একদিকে ছিল ফিলিস্তিনের স্থানীয় আরব জনগণ, যারা শত শত বছর ধরে সেখানে বসবাস করছিল। অন্যদিকে ছিল ইউরোপ ও বিশ্বের বিভিন্ন স্থান থেকে আসা ইহুদি জনগোষ্ঠী, যারা সেখানে একটি রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখছিল। ব্রিটিশ শাসনের অধীনে ইহুদি অভিবাসন দ্রুত বৃদ্ধি পেতে থাকে। ইউরোপে চলমান রাজনৈতিক অস্থিরতা, বিশেষ করে নাৎসি জার্মানির উত্থান এবং ইহুদিদের ওপর নির্যাতন এই অভিবাসনকে আরও ত্বরান্বিত করে। হাজার হাজার ইহুদি ফিলিস্তিনে আসতে শুরু করে। এর ফলে স্থানীয় আরব জনগণ এবং আগত ইহুদি জনগোষ্ঠীর মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। জমি, সম্পদ এবং রাজনৈতিক অধিকার নিয়ে সংঘাত শুরু হয়। ধীরে ধীরে পরিস্থিতি সহিংস রূপ নেয়। ছোট ছোট সংঘর্ষ বড় আন্দোলনে পরিণত হয়। ব্রিটিশ প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হতে থাকে। একদিকে তারা ইহুদি অভিবাসনকে নিয়ন্ত্রণ করতে পারছিল না, অন্যদিকে আরব জনগণের ক্ষোভও বাড়ছিল। এই দ্বৈত চাপ পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তোলে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ এই পরিস্থিতিকে আরও জটিল করে দেয়। ইউরোপে ইহুদিদের ওপর ভয়াবহ গণহত্যা সংঘটিত হয়, যা ইতিহাসে হলোকাস্ট নামে পরিচিত। এই ঘটনার পর বিশ্বজুড়ে ইহুদিদের জন্য একটি নিরাপদ রাষ্ট্রের দাবি আরও শক্তিশালী হয়ে ওঠে। যুদ্ধ শেষে আন্তর্জাতিক চাপ বাড়তে থাকে। ব্রিটেন আর ফিলিস্তিন শাসন করতে সক্ষম ছিল না। অবশেষে বিষয়টি জাতিসংঘের হাতে যায়। 1947 সালে জাতিসংঘ একটি বিভাজন পরিকল্পনা গ্রহণ করে, যেখানে ফিলিস্তিনকে দুই ভাগে ভাগ করার প্রস্তাব দেওয়া হয়, একটি ইহুদিদের জন্য, একটি আরবদের জন্য। জেরুজালেমকে আন্তর্জাতিক নিয়ন্ত্রণে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু এই পরিকল্পনা বাস্তবায়নের আগেই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। আরব দেশগুলো এই বিভাজন পরিকল্পনা প্রত্যাখ্যান করে। অন্যদিকে ইহুদি নেতৃত্ব এটিকে গ্রহণ করে এবং রাষ্ট্র গঠনের প্রস্তুতি নিতে শুরু করে। 1948 সালের 14 মে ইহুদি নেতৃত্ব আনুষ্ঠানিকভাবে ইসরায়েল রাষ্ট্রের ঘোষণা দেয়। এটি ছিল ইতিহাসের এক বড় মোড়। পরদিন থেকেই শুরু হয় প্রথম আরব ইসরায়েল যুদ্ধ। প্রতিবেশী আরব দেশগুলো নতুন রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এই যুদ্ধের ফলে ফিলিস্তিন অঞ্চল ব্যাপকভাবে বিভক্ত হয়ে যায়। হাজার হাজার ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়। এই ঘটনাকে ফিলিস্তিনিরা নাকবা, বিপর্যয় হিসেবে স্মরণ করে। জেরুজালেমও বিভক্ত হয়ে যায়। পশ্চিম অংশ ইসরায়েলের নিয়ন্ত্রণে এবং পূর্ব অংশ জর্ডানের নিয়ন্ত্রণে চলে যায়।
আল আকসা মসজিদ পূর্ব জেরুজালেমে থেকে যায়, যা জর্ডানের প্রশাসনিক নিয়ন্ত্রণে ছিল। এইভাবে হাজার বছরের ইতিহাসে জেরুজালেম আবারও নতুন রাজনৈতিক বাস্তবতায় প্রবেশ করে। একদিকে ইসরায়েল রাষ্ট্রের জন্ম, অন্যদিকে ফিলিস্তিনি রাষ্ট্রের স্বপ্ন। দুই পক্ষের মধ্যে দীর্ঘস্থায়ী সংঘাতের সূচনা হয়। এই সংঘাত শুধু একটি যুদ্ধ ছিল না, এটি ছিল ইতিহাস, ধর্ম, ভূমি এবং পরিচয়ের লড়াই, এবং এই লড়াই আজও চলমান।